ভাবুন তো, আজকের ঘটনার নাম হাওড়ার পুরনো বাড়িতে যে যায় সেই আর কখনো ফেরত আসে না। শুনতেই কেমন একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে শরীরের ভেতর, তাই না? এখন কল্পনা করুন, আপনি একা, চারদিকে ঘন অন্ধকার, বাতাস হঠাৎ কর্কশ শব্দে কেঁপে উঠল, আর সেই বাতাসের সঙ্গেই ভেসে এলো এক অচেনা কান্নার শব্দ, যেন কেউ অনেক দূর থেকে ফিস করে কাঁদছে। আপনি ঘুরে তাকালেন, কিন্তু সামনে কিছুই নেই। আর ঠিক তখনই টের পেলেন কারো অদৃশ্য উপস্থিতি আপনাকে ঘিরে ধরেছে। সেই মুহূর্তে মনে পড়ে যায়, যারা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, আত্মার আর্তনাদ কখনোই এই গল্পগুলোকে সত্যি দাবি করে না। এগুলো কল্পনা ভিত্তিক, আর আপনার ভেতরের ভয় আপনার কল্পনাই আসল আতঙ্ক তৈরি করে। আপনি হয়তো ভাবছেন এগুলো শুধুই গল্প, কিন্তু ভয়ের সবচেয়ে বড় সত্যিটা হলো, ভয়ে সবসময় চোখে দেখা যায় না, কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বরই হল আত্মার আর্তনাদ। আজকের গল্প হাওড়ার পুরনো বাড়িতে যে যায় সে আর কখনো ফেরত আসে না। একে একেবারেই অন্যরকম। এটা কেবল একটা গল্প নয়, বরং এমন এক কাহিনী যেটা আপনাকে শেষ পর্যন্ত অস্বস্তি আর অদ্ভুত প্রশ্নের ভেতরে ফেলে রাখবে। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, প্রতিদিন রাত 8টায় আমাদের স্পেশাল এপিসোড, আর প্রতি রবিবার দুপুর 12টায় এক্সক্লুসিভ হরর স্টোরি এপিসোড মিস করবেন না। তাহলে শুরু করি আজকের গল্প। হাওড়ার পুরনো বাড়িতে যে যায় সে আর কখনো ফেরত আসে না। একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আমি সোহম চক্রবর্তী। হাওড়ার এক পুরনো পাড়ায় বড় হওয়া, যেখানে গলির শেষে একটা পোড়া বাড়ি দাঁড়িয়ে আছে যুগের পর যুগ ধরে। ছোটবেলায় বাড়ির জানালা দিয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা ভয় জন্মে গিয়েছিল মনোজগতের গভীরে। কিন্তু তখন বুঝতাম না, কেবল গল্প শোনা ছিল। ওই বাড়িতে যারা ঢোকে তারা আর ফিরে আসে না। ছেলেবেলায় এসব কথা নিয়ে হাসাহাসি করতাম, বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে বলতাম, এইসব বাজে কথা, ভূত টুত কিচ্ছু নেই। তবু সন্ধে নামলেই গলির ছেলেপুলে ওই বাড়ির পাঁচিলের কাছে ভিড় করত না। জানি না কেমন এক অদৃশ্য টান ছিল ওই পোড়া বাড়ির দিকে, আবার কেমন যেন ঠেলে দূরে পাঠিয়ে দিত ভয়টা। বড় হতে হতে এসব ভুলে গিয়েছিলাম আমি। কলকাতায় পড়াশুনো, চাকরি, ব্যস্ততা, জীবন এগিয়ে চলেছিল নিজের গতিতে। কিন্তু 2022 সালের অগস্ট মাসে একদিন হঠাৎ করেই সব পাল্টে গেল। আমার এক পুরনো বন্ধু অর্ণব হঠাৎ ফোন করে বলল, তুই হাওড়ায় থাকিস, তাই না? শুনেছিস ওই পোড়াবাড়িটার ভেতর আবার আলো জ্বলেছে রাতে? আমি চমকে গিয়েছিলাম। আলো? কি বলছিস? অর্ণব তখন বলল, সত্যি বলছি রে, লোকজন বলছে রাত 12টার পর ওই বাড়ির ভেতর আলো জ্বলতে দেখা গেছে। কেউ কেউ আবার আওয়াজও শুনেছে, কারুর কান্নার, কারুর হাসির। তোকে ফোন করলাম কারণ তুই ওই বাড়িটার পাশেই বড় হয়েছিস। তোর কেমন মনে হয়? আমি হেসে বলেছিলাম, ভাই এসব গুজব, এত বছরেও কেউ কিচ্ছু প্রমাণ করতে পারেনি। ভূতের গল্প ছাড়া আর কিছু নয়। কিন্তু সেই রাতেই আমার জানালার পাশে দাঁড়িয়ে আমি দেখেছিলাম অন্ধকারের ভেতর থেকে একটা কুয়াশাচ্ছন্ন আলো, ঠিক যেন পোড়া বাড়িটার ভেতর থেকে বাইরে ছড়িয়ে পড়ছে। চোখ কুচলেছিলাম বারবার, কিন্তু আলোটা মিলছিল না। সেই রাতেই আমি ঠিক করলাম, যাব ওই পোড়া বাড়িটার ভেতর। এতদিনের ভয়, কৌতূহল সব একসঙ্গে মিলে একরকম পাগলামি এনে দিয়েছিল মনে। আর এই অভিযানে আমার সঙ্গে রাজি হলো আরও 2 জন, দীপন আর মৈত্রেয়ী। দীপন আমার ছোটবেলার বন্ধু, পাড়ারই ছেলে। সে বরাবরই ভয়ডরহীন আর ভৌতিক বিষয়ে ভীষণ উৎসাহী। মৈত্রেয়ী আমাদের কলেজের বন্ধু, একসময়ের ভালোবাসার মানুষ, তবে এখন শুধু ভালো বন্ধু। ওর ক্যামেরা হাতে ভুতুড়ে জায়গায় যাওয়ার একটা অদ্ভুত টান আছে। 3 জন মিলে এক শনিবার রাতে প্ল্যান করলাম, রাত 12টায় ঢুকবো ও বাড়ির ভেতরে। কে কি বলবে, কি হবে, কিচ্ছু না ভেবে শুধু সেরেফ নিজেদের চোখে সত্যি মিথ্যে দেখব। রাত 12টা বাজল, চারদিক শুনশান। বাড়িটার চারপাশে যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই ভাঙাচোরা পাঁচিল, গাছপালায় ভর্তি উঠোন, একটা পুড়ে যাওয়া রংহীন কাঠামো দাঁড়িয়ে আছে যেন অনন্তকাল ধরে নিঃশব্দে। দীপন বলল, চল
ঢুকি। আমার বুক ধুকধুক করছিল। মৈত্রেয়ী তখন ভিডিও ক্যামেরা অন করে বলল, রেকর্ডিং শুরু। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমি একটা গন্ধ পেলাম। জ্বালানো কাঠ, পোড়া কেরোসিন, ধোঁয়ার গন্ধ, কিন্তু কোথাও আগুন ছিল না, শুধু একটা ঘন দম বন্ধ করা গন্ধ। আমরা তিনজন আলাদা আলাদা করে ভেতরের ঘরগুলো ঘুরে দেখছিলাম। চারদিকেই ছাই, পোড়া আসবাবপত্রের ভগ্নাংশ, ফাটা ছবি, দেওয়ালে পুরনো রক্তের ছোপ যেন। হঠাৎ মৈত্রেয়ী কেঁপে উঠে বলল, সোহম, এই ছবি দেখ। দেওয়ালের ফ্রেমে একটা ছেঁড়া ছবি, যেন কারুর বিয়ের ছবি, কিন্তু মুখগুলো ঘোলাটে, চোখ নেই, শুধু ফাঁকা গহ্বর। আমি কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ এক ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। মৈত্রেয়ী চিৎকার করে বলল, দীপন, সোহম, কেউ দরজা বন্ধ করল, বাইরে কেউ আছে। আমি দৌড়ে গিয়ে দরজাটা ঠেলে খুলতে চাইলাম। দরজাটা যেন 1000 টন ভারী, কোনোভাবে নড়ছিল না। দীপন তখন ওর ব্যাগ থেকে একটা লোহা বার করে বলল, একটু সরে দাঁড়া। লাগাতার আঘাতে দরজাটা ভেঙে গেল, আর আমরা যেটা দেখলাম সেটা দেখে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। ঘরের মধ্যে মৈত্রেয়ী দাঁড়িয়ে, আর পিছনে একটা ছায়া, যেটার মুখ নেই, মাথা নেই, শুধু কুয়াশার মতন গড়িয়ে আসা অবয়ব, আর এক ঝলকে সেটা মিলিয়ে গেল। আমরা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু বাড়ির মূল দরজাটা তখন খুঁজে পাচ্ছি না। যেন বাড়িটার ভেতরের গঠন বদলে গেছে। যে ঘর দিয়ে ঢুকেছিলাম সেই পথ আর খুঁজে পাচ্ছি না। আমরা তিনজন ঘোরাফেরা করছি এক অচেনা কাঠামোর ভেতর, অথচ বাইরে থেকে এতটা বড় বলে কখনোই মনে হয়নি। যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। চারপাশে একরকম শব্দ, টিকটিকি ডাকার মতো, কিন্তু যেন অনেকগুলো গলা একসঙ্গে ফিসফিস করছে। মৈত্রেয়ী তখন কান্নার বর্ডার লাইনে। ও বলল, এই জায়গাটা বদলে গেছে, আমাদের বের হতেই হবে। দীপন একবার ফোন বার করে দেখতে চাইল, কোনো নেটওয়ার্ক নেই। আমি নিজের ফোন বার করলাম, স্ক্রিন জ্বলছে না, সব যেন থেমে গেছে। ঘড়িটাও, সময়টা আটকে আছে রাত 12:47। আমরা বাঁচার রাস্তা খুঁজে বেড়াচ্ছি, আর এই সময়ে হঠাৎ আমাদের সামনে আস্তে আস্তে খুলে গেল একটা দরজা। দরজার ওপারে অন্ধকার ঘর, কিন্তু ঘরের এক কোণে কুয়াশার ভিতর স্পষ্ট দেখা গেল একটা টেবিলের ওপর রাখা পুরনো দিনের কলম আর কাগজ। দীপন বলল, চল একবার দেখি। আমি বললাম, না রে, দরকার নেই, কিছু গন্ডগোল আছে। কিন্তু দীপন এগিয়ে গেল আর হাত বাড়িয়ে কাগজটা তুলল। ঠিক তখনই অন্ধকার ঘরটার ভেতর থেকে এক বিকট গর্জন শোনা গেল। দেওয়াল জুড়ে আঁকা প্রতিটা মুখ যেন একসঙ্গে চেঁচিয়ে উঠল। হঠাৎ চারদিক থেকে ঠান্ডা হাওয়া বইতে লাগল, যেন শীতকালেও এত ঠান্ডা হাওয়া চলে না। কাগজটা দীপনের হাত থেকে উড়ে গিয়ে গায়ে লেগে গেল আমার। তাতে লেখা ছিল, আমি ফিরিনি, কেউ ফেরেনি, তোরাও পারবি না। আমার হাত কাঁপতে লাগল। মৈত্রেয়ী বলল, সোহম, এটা একটা ফাঁদ। এখানে আগে যারা এসেছিল তারাই আমাদের মতো ঢুকে গিয়েছিল, কিন্তু কেউ ফিরে যায়নি। আমরা ছুটে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পথ খুঁজে পাচ্ছিলাম না। প্রতিটা ঘর যেন ঘুরে ফিরে এক জায়গায় আসছে। এক সময় এক ঘরে গিয়ে দেখি দীপন নেই। আমি আর মৈত্রেয়ী চিৎকার করে ডাকতে লাগলাম, দীপন, দীপন! কোনো উত্তর নেই। ঘরের কোণে তখন শুধু একটা ছায়া দাঁড়িয়ে, চোখ নেই, গলা নেই, মুখ নেই, তবুও যেন ওর গলা শুনতে পাচ্ছি, সে আমার, এখন তোর পালা। মৈত্রেয়ী তখন মাটিতে বসে পড়ে কাঁদতে লাগল, আমরা মরব সোহম, এখান থেকে কেউ বাঁচে না। আমি ওর হাত ধরলাম, বললাম, আমরা বের হবই, দরকার হলে এই ঘর ভেঙে ফেলব। আমরা দুজনে একটা পুরনো জানালার কাঠ ভেঙে সেখান দিয়ে বেরোনোর চেষ্টা করলাম। ঠিক তখনই একটা হাত আমার গলা জড়িয়ে ধরল পেছন থেকে, ঠান্ডা বরফ শীতল হাত, যেন রক্ত নেই শরীরে। আমি যতটা পারি ঘুষি মারলাম, ওটা সরে গেল। মৈত্রেয়ী জানালা দিয়ে বেরিয়ে গেল। আমি এক ঝটকায় ওর পেছন পেছন ঝাঁপ দিলাম। আমরা যখন বাইরে এলাম, তখন দেখি সকাল হয়ে গেছে, আশপাশে লোকজন, কিন্তু তাদের চোখে মুখে এমন এক দৃষ্টিভঙ্গি যেন আমরা মৃত হয়ে উঠেছি। এক বয়স্ক লোক এগিয়ে এসে বলল, তোমরা তিনজন ঢুকেছিলে না কাল রাতে? কই, তৃতীয়জন কোথায়? আমরা চুপ করে রইলাম। দীপন কোথায় আমরা জানি না। পুলিশ এলো, সব জিজ্ঞাসাবাদ করল, কিন্তু বাড়ির ভেতর কারো অস্তিত্ব নেই, কোনো ছবি নেই, এমনকি আমাদের ঢোকার চিহ্নও নেই, যেন আমরা কখনোই ঢুকিনি। মৈত্রেয়ী চুপচাপ, কথা বলে না আজও। ওর চোখে সারাক্ষণ কুয়াশা। ও শুধু বলে, আমরা ফিরিনি, আমরা শুধু বাইরে এসেছি। আর আমি এখনো মাঝরাতে ঘুম ভেঙে দেখি ঘরের কোণে এক ছায়া দাঁড়িয়ে, দীপনের মতো দেখতে। হয়তো সেটা ওই, হয়তো এখনো ডাকে, সোহম, এবার তোর পালা। দিন 10 কেটে গিয়েছিল। মৈত্রী কারো সঙ্গে কথা বলছিল না। ওর চোখের নিচে কালি,
রাতে ঘুম হচ্ছিল না। আমি অফিসে গেলেও কিছুতেই মন বসাতে পারছিলাম না। দীপনের মুখটা বারবার ভেসে উঠছিল। হয়তো কোনো একটা মুহূর্তেই আমরা ওকে হারিয়ে ফেলেছিলাম, অথবা ভুল করে ও চলে গিয়েছিল এমন এক জায়গায় যেখান থেকে ফেরা যায় না। একদিন হঠাৎ মৈত্রীর মেস থেকে ফোন এলো। ওর সহপাঠী বলল, সোহমদা, মৈত্রী সারা রাত একটা কথাই বলছে, দীপন আবার এসেছে, ও ফিরে এসেছে। আমি ছুটে গেলাম ওর কাছে। ওর ঘরে ঢুকেই দেখি দেয়ালে টাঙানো আয়নার সামনে বসে আছে মৈত্রী। ওর ঠোঁট থেকে ধীরে ধীরে বেরোচ্ছে কথা। সে ফিরে এসেছে, কিন্তু ওর চোখ নেই, মুখ নেই। আমি ওর হাত ধরতেই সে বলল, ও জানালার পাশে দাঁড়িয়ে থাকে, চুপ করে তাকিয়ে থাকে, বলছে, আমায় একা ফেলে চলে গেলি, এখন তুই আমার হয়ে যা। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ওই বাড়ি থেকে ফিরে এসেও আমরা কি আদৌ বেঁচে আছি, নাকি আমরা ওর ফাঁদে পড়ে গেছি? আমি ঠিক করলাম আর দেরি নয়, সত্যিটা জানতেই হবে, দীপনের জন্যে, মৈত্রীর জন্যে, নিজের জন্যে। আমি এক রাতে আবার বেরোলাম সেই পোড়া বাড়ির দিকে। ব্যাগে টর্চ, ক্যামেরা, ছুরি, পকেটে গঙ্গাজল ভর্তি ছোট বোতল। রাত তখন 12:20। চারদিক শুনশান, শুধু বাতাসের হালকা শব্দ আর মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ। বাড়িটার সামনে দাঁড়াতেই কেমন একটা দমবন্ধ করা গন্ধ এসে লাগলো নাকে। আগের চেয়েও গা ঘিন ঘিনে। পাঁচিল টোপকে আমি ঢুকে পড়লাম ভেতরে। সেই একই উঠোন, পোড়া কাঠ, ধ্বংসাবশেষ, আর এক চিলটে আলো যেটা যেন বাড়ির গলার দিক থেকে বেরোচ্ছে। ভিতরে পা রাখতেই সব কিছু পাল্টে গেল। আবার সেই গোলকধাঁধা। ঘরগুলো অদ্ভুতভাবে বদলে গেছে। কোনোটাতে মেয়েদের কান্না, কোথাও পুরুষ কণ্ঠে গোঙানি। দেয়ালে লেখা, তুমি ফিরে আসবে, ফিরে আসতেই হবে। আমি দীপনের নাম ধরে ডাকতে লাগলাম, দীপন, যদি তুই শুনতে পারিস, আমি এসেছি, তুই কোথায়? একটা দরজা খুলে গেল ধীরে। ভেতরে একটা পুরনো ঘর, চাল নেই, দেয়ালের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। কোণে বসে আছে কেউ, হাত পা গোড়ানো করে। আমি এগিয়ে যেতেই সেই ছায়াটা মাথা তুলল। ও দীপন, কিন্তু ওর চোখ দুটো নেই। সেখান থেকে ধোঁয়ার মতন কিছু বেরোচ্ছে। মুখের এক পাশ ছিঁড়ে গেছে, যেন কেউ চিড়ে তুলেছে, অথচ হাসছে, চেনা সেই দীপনের হাসি। আমি ঘেমে উঠলাম, বললাম, দীপন, তুই ঠিক আছিস তো? ও শুধু বলল, ভিতরে এসো, এখানেই থাক। তোদের মতো অনেকেই এসেছিল, কেউ ফিরে যায়নি। আমি গলা শক্ত করে বললাম, আমি তোকে নিয়ে যাব রে, চল। দীপনের চোখের দাব গা থেকে চুইয়ে পড়তে লাগলো, যেন কালো রক্ত। সে বলল, আমায় নেবি? আমাকে? তাহলে তুইও তোর জায়গা ছেড়ে দে। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। একসঙ্গে ঘরের চারপাশ থেকে আরো অনেকগুলো ছায়া ঘিরে ধরল আমাকে। সবগুলো মানুষের মতো, কিন্তু মুখ নেই, চোখ নেই, গলা নেই, শুধু কুয়াশা দিয়ে তৈরি এক একটা অবয়ব, যেন হারিয়ে যাওয়া আত্মারা, যাদের দেহ নেই কিন্তু শাস্তি আছে। তারা চারদিক থেকে বলে উঠল, তুই ফিরেছিস, এবার তুই থাক, এবার তুই আমাদের মতো হয়ে যা। আমার হাত কাঁপছিল। আমি গঙ্গাজল কের করে ছেটাতে শুরু করলাম চারপাশে। ছায়াগুলো যেন কেঁপে উঠল, চিৎকার করে ছড়িয়ে পড়ল। দীপনও এক ঝলকে গলে যেতে লাগলো, শুধু বলে গেল, সোহম, বাঁচতে চাস? পাল, এখনই পাল। আমি দৌড় শুরু করলাম। জানি না কত দূর দৌড়েছিলাম, কিভাবে দরজা পেয়েছিলাম, কিভাবে পাঁচিল টোপকে বাইরে এসেছিলাম, কিছুই মনে নেই। শুধু জানি, যখন জ্ঞান ফিরল, আমি হাওড়ার এক দোকানের সামনে পড়ে আছি। দোকানদার আমাকে জলের ছিটে দিয়ে তুলছে। তখন সকাল 5টা। পরের দিন আমি অফিসে যাইনি। মৈত্রেয়ীকে ওর কাকার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যাতে অন্তত কিছুদিন ও নিরাপদে থাকে। আমি বাড়িতে বসে শুধু একটাই কাজ করছিলাম, হাওড়ার পুরনো নথিপত্র খুঁজে বের করা। খবরের কাগজ, পুরনো ফাইল, সরকারি রেকর্ড, যেখানে ওই পুরা বাড়ি নিয়ে কিছু লেখা থাকতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, এমন একটা বাড়ির অস্তিত্ব যেটা এত বড় জায়গা দখল করে আছে, সেটার কোনো সরকারি রেকর্ডই নেই। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে বাড়ির রেজিস্ট্রি নেই, না আছে প্লট নম্বর। অথচ আমরা সবাই জানি বাড়িটা আছে। শেষমেশ আমি গেলাম হাওড়ার এক বৃদ্ধ লাইব্রেরিয়ান শ্রীযুক্ত অমলেশ দত্তর কাছে, যিনি পুরনো কলকাতা ও হাওড়ার ইতিহাস নিয়ে লেখালেখি করেন।
আমি ওনাকে জিজ্ঞেস করতেই উনি থেমে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি পোড়াবাড়ির কথা বলছো? ওই যে গঙ্গার দিকে মুখ করা পুরনো বাংলোটা? ওটা ওখানে ছিল না। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, মানে? বাড়িটা তো আমরা দেখেছি, ঢুকেছি। উনি বললেন, শোনো, ওখানে একসময় ছিল রাজা গগনচন্দ্র রায়ের কাচারি। 1876 সালে একটা ভয়াবহ দুর্ঘটনায় প্রায় গোটা পরিবারই পুড়ে মারা যায়। শুধু একজন মেয়ে, রানীমা সরোজিনী, বেঁচে গিয়েছিলেন। তিনি এক গভীর তান্ত্রিক ছিলেন। শুনেছি মৃত্যুর পর তার আত্মা নাকি নিজেই সেই ভিতেতে আটকে পড়ে। পরে সরকার জায়গাটা দখল করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো নির্মাণ শ্রমিক অদৃশ্য হয়ে যেত। শেষমেশ ওটা বাদ দিয়ে দেওয়া হয়। আর যেটা তুমি আজ দেখছ, ওটা সত্যিকারের বাড়ি নয়, ওটা আত্মার ভাঁদ। আমি বললাম, মানে? ওই বাড়ি অস্তিত্বহীন? হ্যাঁ, অমলেশবাবু বললেন, ওটা এক ধরনের বাস্তব মায়া, যেটা শুধু ওই আত্মা তৈরি করে। যেই কেউ ওর ফাঁদে পা দেয়, সে আর ফিরতে পারে না। আর যদি কোনোভাবে ফিরে আসে, সে আর আগের মতো থাকে না। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দীপনের কথা মনে পড়ল। ও কি এখন ওই বাড়ির সেই মায়ার ফাঁদে আটকে? আমি জিজ্ঞেস করলাম, তাহলে কিছুই করার নেই? কেউ ওখান থেকে কাউকে ফিরিয়ে আনতে পারে না? অমলেশবাবু একটা পুরনো কাগজের প্যাকেট এগিয়ে দিলেন। এতে কিছু তান্ত্রিক সূত্র আর রক্ষার মন্ত্র আছে। চেষ্টা করতে পারো, কিন্তু সাবধান, আত্মারা সবসময় তাদের ঘর রক্ষা করে। আর এই বাড়িটা আর কিচ্ছু নয়, একটা বদ্ধ ভূমি। আমি রাতের জন্য তৈরি হতে লাগলাম। এবার ফিরব, কিন্তু ভয় নিয়ে নয়, প্রস্তুতি নিয়ে। রাত তখন 1:05। আবার সেই পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে আমি। সঙ্গে এনেছি গঙ্গাজল, তামার পাত্রে সিঁদুর, ধূপ আর অমলেশবাবুর দেওয়া পুরনো রক্ষামন্ত্র লেখা পত্র। বাড়িতে ঢোকার সময় অনুভব করলাম, এবার পরিবেশ আগের চেয়েও ভারী। এক একটা ধাপ ফেলতেই বুকের ভিতর কাঁপন। দরজার ভিতরে পা রাখতেই দেখি জায়গাটা এবার পুরো বদলে গেছে। ঘর ঘরানো অংশ নয়, বরং একটা বিশাল হাভেলি, যার মেঝে চকচকে, মেঝের উপর রক্তের মতন ছোপ। একটা পিয়ানো বেজে চলেছে দূরে, নোটগুলো অস্বাভাবিকভাবে সুর হারিয়ে যাচ্ছে। ঠিক যেন কেউ বলছে, তুই ফিরেছিস, এবার থেকে তুই আমাদের। আমি বুক শক্ত করে সামনে এগোলাম। একটা ঘরের দরজা খুলতেই হঠাৎ দেখলাম দীপন। সে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব নেই। আমি চিৎকার করলাম, দীপন, আমি এসেছি, এবার তোকে বাড়ি নিয়ে যাব। সে আস্তে ঘুরে তাকালো। চোখ নেই, মুখ নেই, তবু একরকম হাসি তার ঠোঁটের কোণে। তুই আবার এলি? এবার তো তোকে এখানেই থেকে যেতে হবে। আমি ঝট করে রক্ষামন্ত্র বার করলাম, পকেট থেকে গঙ্গাজল ছিটালাম তার গায়ের দিকে। দীপন পিছিয়ে গেল। দেওয়ালগুলো চিৎকার করে উঠল। একটা মেয়ে কণ্ঠ বলল, তুই আমার অভিশাপ ভাঙতে চাস? তোর সাহস হয় কি করে? আমি এই বাড়ির আত্মা, আমি রক্তে বাঁধা, আগুনে পাকা, তোরা কেউ বাঁচবি না। আমার চারপাশে আগুন জ্বলে উঠল, বাতাস ঘূর্ণ বাতাসের মতো ঘুরতে লাগলো, কিন্তু আমি শক্ত গলায় মন্ত্র পড়তে লাগলাম। চিৎকার করে পড়লাম, ওম নমো ভবান্যাই চামুণ্ডায় কালরাত্রাই নমঃ। একটা বিকট শব্দে সব থেমে গেল। ঘরটা ভেঙে পড়ল। একটা সাদা আলো দীপনকে ঢেকে ফেলল। তারপর অন্ধকার। চোখ খুলতেই দেখলাম আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি। মাথায় ব্যান্ডেজ, ডান হাতটা প্লাস্টারে মোড়া। পাশে বসে আছে মৈত্রেয়ী আর একজন মাঝবসী ডাক্তার। মৈত্রীর চোখে জল। ও বলল, তুই 7 দিন অচেতন ছিলি। পুলিশ তোকে খুঁজে পেয়ে হাওড়া স্টেশনের ধারে এক গুদামের ভেতর থেকে তুলে এনেছে। ওরা বলছে তুই নাকি একটা পোড়া বাড়ির সামনে পড়েছিলি, একা একা ওং নমো ভবান্যাই এই মন্ত্র জপ করছিলি। আমি শ্বাস নিলাম ধীরে। মাথা ঝিমঝিম করছিল। মনে করার চেষ্টা করলাম, দীপন, ও কোথায়? আমি ফিসফিস করে বললাম, দীপন ফিরল না। মৈত্রেয়ী থমকে গেল। তারপর আস্তে বলল, সোহম, তুই যেদিন প্রথম ওই বাড়িতে গেছিলি, তার পরদিনই দীপনের মা থানায় নিখোঁজ ডায়েরি করেছিল। ওদের বাড়িতে তোর নাম ধরে খোঁজ চলেছিল, কিন্তু তোকে কেউ চিনত না। আমি হতভম্ব হয়ে গেলাম। মানে, আমি তো ওর কলেজের বন্ধু। ও বলল, দীপনের কোনো বন্ধুর নাম সোহম ছিল না।
আর সবচেয়ে আশ্চর্যের কথা, পুলিশের খাতায় দীপনের মৃত্যু ঘটেছে 2018 সালে, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে। আমার মাথা ঘুরে গেল। কি বলছে ও? তাহলে আমি কাকে বাঁচাতে গেছিলাম? আমি টেবিলের ওপর রাখা আমার ব্যাগ খুলে দেখি মন্ত্রপত্র, গঙ্গাজল সব কিছুই আছে। তাহলে আমি কি সত্যিই সেই অবিষন্ত আত্মার ফাঁদ ভেঙে বেরিয়ে এসেছিলাম? সেই রাতে আমি একা বিছানায় শুয়েছিলাম। হাসপাতালের আলো নিভে গেছে, বাইরে থেকে একটা বৃষ্টি পড়ার শব্দ আসছিল। ঘুম আসছিল না, শুধু একটা অদ্ভুত অনুভূতি, কেউ যেন জানালার ধারে দাঁড়িয়ে। আমি ধীরে চোখ মেলে তাকালাম আর হিমশীতল হয়ে গেলাম। জানালার কাঁচের বাইরে দাঁড়িয়ে আছে দীপন। চোখ নেই, মুখ নেই, কিন্তু সে হাসছে। তার ঠোঁট নড়ল না, কিন্তু আমার মনের ভেতর গুঞ্জন উঠল, তুই বলেছিলি আমায় বাঁচাবি, তাই না? তুই তো বেঁচে গেলি, এবার আমার জায়গাটা তোকে নিতে হবে। আমি আর এক মুহূর্তও থাকতে পারছিলাম না। হাসপাতাল থেকে ছুটি নিয়ে সোজা চলে এলাম মফস্বলের এক ছোট শহরে। সব ফেলে, ফোন বন্ধ, ইন্টারনেট বন্ধ, শুধু বেঁচে থাকাটাই এখন আমার চাওয়া। কিন্তু যতই দূরে যাই, যতই ভুলতে চাই, রাতে ঘুম ভাঙে। মাঝরাতে জানালার পাশে আয়নায়, ছায়ায় সেই মুখ, সেই বাড়ির গন্ধ, পোড়া কাঠ আর মরা ফুলের। আর একটা অনুভব, আমি হয়তো বেরিয়ে এসেছি, কিন্তু আমার জায়গায় কেউ রেখে এসেছে আমাকে। সেই পোড়া বাড়ি এখন আমার মধ্যেই বেঁচে আছে। আজও আমি কোনো শহরের প্রান্তে এক জরাজীর্ণ ভাড়া ঘরে একা থাকি। কাউকে আমার আসল নাম বলি না, কোথাও নিজের পরিচয় রাখি না, কারণ আমি জানি আমি যেদিন থেকে হাওড়ার পোড়া বাড়িতে ঢুকেছি, সেদিন থেকেই আমি আর সোহম নই। যেদিন রাতে হাসপাতাল থেকে ফিরে আসি, সেদিনই এক ভয়াবহ সত্য ধীরে ধীরে আমার সামনে খুলে যেতে শুরু করল। প্রথমে আমার আয়নাতে প্রতিবিম্ব পড়ত না, আমি কথা বললে ছায়ারা প্রতিধ্বনি করত না, মৈত্রীর পাঠানো ভিডিও কলে আমি নিজেকে দেখতে পেতাম না। তারপর একদিন সকালে দরজায় একটা প্যাকেট এলো, ভেতরে একটা পুরনো পত্রিকা, 2018 সালের। শিরোনাম, হাওড়ার অশরীরী বাড়ি থেকে নিখোঁজ যুবক, মৃতদেহ উদ্ধার ছাদ থেকে। ছবিতে মুখটা ঝাপসা, কিন্তু চোখ, চুল, জামার রং সব আমার মতো। আমি প্রথমে ভাবলাম ভুল বুঝছি, কিন্তু যখন আমি আমার জন্ম সনদ, আধার কার্ড, কলেজ আইডি খুঁজে দেখলাম, সব মিলছে না। সব জিনিসেই নাম লেখা দীপন চৌধুরী। হ্যাঁ, আমি সোহম নই। আমি সেই দীপন যে 2018 সালে ওই পোড়া বাড়ির ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। তবে সেদিন কোনো এক শয়তানি আত্মা আমাকে মৃত্যুর বদলে আটকে রাখে সেই বাড়িতে। আমার আত্মা তখন খুঁজছিল মুক্তি, খুঁজছিল সোহম নামে এক যুবককে, যে এসে আমার জায়গা নেবে। আমি অপেক্ষা করছিলাম, আর একদিন সত্যিই সোহম এলো। হ্যাঁ, সেই সোহম যে বন্ধু ভাবত আমাকে, যে ভাবত আমাকে উদ্ধার করবে, অথচ সে জানত না যেই মুহূর্তে সে সেই বাড়ির ভেতরে ঢুকেছে আমি মুক্ত, আর সে আটকে গেছে। তুমি কি বুঝছো? এই পুরো গল্পটা আমি বলেছি, কিন্তু আমি এখন কে? আমি সেই সোহম যে এখন শুধুই আত্মা হয়ে ভেসে বেড়ায়, জানালার পাশে দাঁড়িয়ে থাকে। আর আমি সেই দীপন যে এখন বেঁচে আছে একটা অন্য শরীরে, অন্য নামে, অন্য চেহারায়। বাড়িটার অভিশাপ এখনো শেষ হয়নি। এখনো কেউ সাহস করে সেই বাড়িতে পা রাখে মাঝে মাঝে। আর তখন আমি অপেক্ষা করি আরও একটা আত্মার মুক্তির জন্য, আরও একটা দেহের জন্য। হাওড়ার পোড়া বাড়ি এখন শুধু একটা বাড়ি নয়, সেটা এখন আমার মতো শত শত জীবন্ত মানুষের ফেলে আসা ছায়াদের কবরখানা। তুমি কখনো যদি ভুল করে সেই পথ ধরে ফেলো, তবে ফিরে আসার আশা করো না, কারণ একবার ঢুকলে কেউ আর ফেরে না। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো?
নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।